দর্শক, সম্প্রতি বাংলাদেশের পাবনা জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে রাজস্ব খাতে 18 জনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই নিয়োগকে কেন্দ্র করে চলছে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে সমালোচনা, আলোচনা সবকিছু। আর সমালোচনার পিছনে হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে মূলত হচ্ছে সমালোচনা করা হচ্ছে। দর্শক, কেন এই অফিস সহায়ক 18 জনকে নিয়ে সমালোচনা করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো এবং বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এবং চাকরি বাজার এবং এদের যে ক্রাইসিস গুলো বিষয়টি নিয়ে আপনাদের সাথে বেশ কয়েকটি কথা বলবো। তো চলুন শুরু করি আজকে ভিডিও। দর্শক, আপনারা জানেন না যে বাংলাদেশের পাবনা জেলায় সরকারিভাবে 18 জনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তো সমালোচনা করার মূল বিষয়টা হচ্ছে যে এই অফিস সহায়ক পদে যে 18 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার জন্য যে রিকোয়ারমেন্ট থাকে বা চাহিদা থাকে, সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকে নরমালি হচ্ছে কি এসএসসি পাস, যেটা পূর্বে এমএলএস ছিল এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতো 8ম শ্রেণী পাস। তো এই এসএসসি পাস যোগ্যতা সম্পন্ন একটি চাকরির পরীক্ষায় কেন হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর বা এমবিএ করা বা মাস্টার্স করা ছেলে মেয়েরা যোগদান করেছে, এটা নিয়ে মূলত হচ্ছে গিয়ে সমালোচনা হচ্ছে। তো চলুন আজকে আমরা বুঝার চেষ্টা করি যে কেন হচ্ছে এই অফিস সহায়কের মতো বাংলাদেশের সরকারি চাকরি। আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে ছোট পোস্ট হচ্ছে এই অফিস সহায়ক, যেটা আমরা 20তম গ্রেড হিসেবে জানি। তো এই 20তম গ্রেডে এসএসসি পাস শিক্ষাগত যোগ্যতা চাওয়ার পরেও কেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বড় বড় জায়গা থেকে অনার্স এবং মাস্টার্স করা ছেলে মেয়েরা এই অফিস সহায়ক পদে যোগদান করেছে। দর্শক, বাংলাদেশের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় প্রায় প্রতি বছর বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশ সবচেয়ে বড় একটা সংখ্যা শিক্ষার্থীরা যেখান থেকে ডিগ্রি অর্জন করে, তো এই 3টা ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় মিলিয়েই বাংলাদেশে প্রায় প্রতি বছর 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করে অথবা গ্রাজুয়েট হিসেবে তারা বের হয়ে আসে। তো এই যে দেখেন, আমাদের দেশে প্রায় প্রতি বছর 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েশন হয়ে বা গ্রাজুয়েট হয়ে তারা হচ্ছে এখান থেকে বের হয়ে আসে। তো এই যে 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থী, এরা চাকরি বাজারে প্রবেশ করার জন্য মোটামুটি তারা যোগ্যতা অর্জন করে, বড় 9ম গ্রেড থেকে শুরু করে বা 10ম গ্রেড থেকে শুরু করে গ্রাজুয়েশন পর্যন্ত করে মোস্ট অফ দ্য চাকরিতে। এই 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ডাটা, মানে বিভিন্ন তথ্য উপাত্ত থেকে যে আমি ডাটাগুলো সংগ্রহ করেছি অনলাইন থেকে, ইউজিসি সহ বিভিন্ন জায়গা থেকে, যদিও এগুলোর অ্যাপ্রক্সিমেট ডাটা কোথাও থাকে না, তারপর একটা আনুমানিক যে এত থেকে এত পর্যন্ত হতে পারে যে বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতি বছর বাংলাদেশে যে 60 থেকে 80 হাজার শিক্ষার্থী গ্রাজুয়েট হিসেবে বের হয় এবং প্রাইভেট ইউনিভার্সিটি গুলো থেকে প্রায় 60 থেকে 80 হাজার বা কিছু কম বা বেশি এরকম গ্রাজুয়েট হিসেবে বের হয়। বাকি 4 থেকে প্রায় 5 লক্ষ স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই গ্রাজুয়েট হিসেবে বাংলাদেশে চাকরি বাজারে প্রবেশ করে। তো এর ভিতরে বাংলাদেশে যে শিক্ষার্থীগুলো গ্রাজুয়েট হিসেবে বের হয়, তাদের মধ্যে প্রায় 40 থেকে 50 হাজার কিছু এদিক সেদিক প্রায় প্রতি বছর দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য বা উচ্চতর ডিগ্রি গ্রহণ করার জন্য বা হায়ার এডুকেশনের জন্য বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায়, যারা পরবর্তী খুব কম সংখ্যক আবার পড়াশোনা শেষ করে দেশে ব্যাক করে, তারা ওই সব দেশগুলোতে মেজরিটি সেটেল হয়ে যায়। ওকে, গুড। তাহলে এই যে 40 থেকে 50 হাজার দেশের বাইরে চলে যায়, আর তারপরে প্রায় 5 থেকে 6 লক্ষ স্টুডেন্ট দেশেই থেকে যায়, যারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য আবেদন করে এবং তারা বিভিন্ন রকম সরকারি প্রতিষ্ঠানে চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো অংশগ্রহণ করে, সেখান থেকে একটা লিমিটেড সংখ্যক স্টুডেন্ট বা শিক্ষার্থীরা সরকারি চাকরি পায়। কারণ বাংলাদেশে প্রতি বছর 5 থেকে 7 লক্ষ শিক্ষার্থী গ্রাজুয়েট হিসেবে বের হলেও বাংলাদেশের সরকারি চাকরির জন্য কিন্তু প্রতি বছর নিয়োগ দেওয়া হয় খুব কম সংখ্যক। এটা ডিপেন্ড করে হচ্ছে প্রতি বছর সরকারের নিয়োগের উপরে কম বেশি হয়। কখনো কখনো দেখা গেছে বিসিএস ক্যাডারদের সহ প্রতি বছর বিসিএস এ আবার যে 2,500 বা 3,000 বা কিছু কম বেশি নিয়োগ হয়। এর বাইরে ক্যাডার, নন ক্যাডার, ব্যাংক সহ বিভিন্ন যে চাকরির পোস্ট গুলো রয়েছে, সব মিলিয়ে আবার যে আপনি
কোথাও কোথাও অনলাইনে দেখা গেছে যে 30-40 হাজার বা 50,000। অ্যাকচুয়ালি আসলে এত নিয়োগ বাংলাদেশে খুব কম হয়, কারণ প্রতি বছর তো আসলে যে সব প্রতিষ্ঠানগুলোতে এত নিয়োগ হয় না, পোস্ট খালি থাকে না। পোস্ট খালি থাকা সাপেক্ষে এই নিয়োগগুলো হয়। তবে বড় যে নিয়োগগুলো হয় সেগুলো হচ্ছে যেমন প্রাইমারি স্কুল সহ শিক্ষক, এইগুলোতে একটু বেশি সংখ্যক লোক নেওয়া হয়। এবার এই যে আমরা যদি ধরি প্রায় প্রতি বছর 10,000, 20,000, 30,000, ধরলাম 50,000, হ্যাঁ ধরে নিচ্ছি 40-50 হাজার। অনলাইন থেকে যে বিভিন্ন ডাটা গুলো পেয়েছি, তারা বলছে 30-40 হাজার প্রতি বছর বাংলাদেশ সরকার চাকরি নিয়োগ দেওয়া হয়। তো ধরে নিলাম 30-40 হাজারই। তো 30-40 হাজার স্টুডেন্ট যদি সরকারি চাকরি বিভিন্ন পদে জয়েন করে, তো ওই যে আমি বললাম প্রায় এখান থেকে ধরলাম 40,000, তারপর আরো কিছু বাড়িয়ে ধরলাম 50,000। তো 50,000 শিক্ষার্থী যদি বাংলাদেশের সরকারি চাকরিতে জয়েন করে, আর 50,000 ধরলাম হচ্ছে দেশের বাইরে উচ্চ প্রযুক্তি গ্রহণ করার জন্য চলে যায়। তো মোট 1 লাখ স্টুডেন্ট মাইনাস করে দিলাম এই 7 লক্ষ থেকে বা 6 লক্ষ থেকে। এরপরে কিন্তু 5 লাখের বেশি স্টুডেন্ট যারা স্নাতক ডিগ্রি প্রতি বছর অর্জন মানে ডিগ্রি অর্জন করতেছে, তারা কিন্তু ঠিক দেশের ভিতরে রয়ে যাচ্ছে। এর ভিতরে আবার একটা বড় সংখ্যক চলে যাচ্ছে প্রাইভেট বা বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য উদ্যোক্তা হিসেবে চলে যাচ্ছে। এরপরেও কিন্তু একটা বড় সংখ্যক স্টুডেন্ট বেকার জীবনযাপন করছে, কারণ ওই যে বললাম বাংলাদেশে প্রায় 40-50 হাজার নিয়োগ হচ্ছে, আর 40-50 হাজার দেশের বাইরে চলে যাচ্ছে। আবার সবার তো দেশের বাইরে গিয়ে উচ্চতর ডিগ্রি গ্রহণ করার মতো আর্থিক সক্ষমতা থাকে না। তো তারা কি করে, তখন এই যে সরকারি চাকরিজীবী বড় বড় যে পদগুলো রয়েছে, যেমন বিশেষ ক্যাডার বা নবম গ্রেডের যে বিভিন্ন পদগুলো রয়েছে, সেগুলোর জন্য চেষ্টা করে। বা যখন দেখে যে খুব কম সংখ্যক সার্কুলার হচ্ছে বা খুব কম নিয়োগ দেওয়া হচ্ছে, তখন যারা অতি পরিশ্রমী বা খুব ভালো বেশি মেধাবী, তারা হয়তো বা নবম-গ্রেডের ওই অল্প সংখ্যক পদগুলো হোল্ড করে বা তারা ওগুলোতে জয়েন করে। বা পরবর্তীতে যে স্টুডেন্ট গুলো থেকে যায়, তারা কিন্তু আর নবম-গ্রেডে ঢোকার সুযোগ পায় না, কারণ সার্কুলার হয় না। তখন তারা কি করবে, জীবিকার তাগিদে তার যে একটা আত্মমান সম্মান রয়েছে, সে যে একজন পোস্ট গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হয়েছে, এই শিক্ষা অর্জন করার পর সে তো বেকার থাকতে পারে না, কারণ তার ভিতরে চাপ থাকে, পারিবারিক চাপ, ব্যক্তিকেন্দ্রিক চাপ, মানসিক চাপ, আত্মীয় স্বজনের চাপ বা সমাজের চাপ, যে আমি একজন গ্রাজুয়েট হয়ে বসে আছি, আমি কিছুই করছি না, একটা ইনকাম সোর্সের সাথে ইনভলভ হচ্ছে না, এঙ্গেজ হচ্ছে না। সো তার ভিতরে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট হয়। মানে আমাদের সোসাইটি, আমাদের সোশ্যাল যে স্ট্রাকচার রয়েছে, সমাজ কাঠামো, তাকে বিভিন্ন ভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে। তো ওই প্রেশারাইজ থেকে সে এক সময় বাধ্য হয় নবম গ্রেড থেকে ধীরে ধীরে নিচের দিকে নজর দিতে। তখন সে নবম গ্রেড থেকে বাদ দিয়ে 10ম গ্রেড, 11, 12, 13, 14 দেখা গেছে যে পরিমাণ সার্কুলার হয় ওই পোস্ট গুলোতে। এর বাইরেও হাজার হাজার বা লাখ লাখ শিক্ষার্থী বেকার থেকে যায়। ওই বেকার শিক্ষার্থীরা তখন কি করে, সর্বশেষ চিন্তা করে যে 14-15 হলেও একটা তো জয়েন করতে হবে, 15-16 গ্রেডে একটা জয়েন করতে হবে। সর্বশেষ যখন সেগুলো হয় না, তখন সে দেখে যখন 20তম গ্রেডে একটা অফিস সহায়ক পদ নিয়োগ দিচ্ছে, তখন সে বাধ্য হয়ে চেষ্টা করে যে না হোক, তারপরে একটা সরকারি চাকরি জয়েন করি, অ্যাটলিস্ট হোক সেটা 20তম গ্রেড ও হোয়াটএভার সামথিং লাইক দ্যাট। তো এই যে আমাদের সোশ্যাল স্ট্রাকচার, আমাদের সমাজ কাঠামো, আমাদের পরিবার, আত্মীয় স্বজন বা আমাদের বন্ধু বান্ধব সার্কেল ইত্যাদি প্রেসারে আমরা এক সময় বাধ্য হই যে কোনো একটা গ্রেড একটা সরকারি চাকরি হলেই হয়েছে। কারণ সবাই তো উদ্যোক্তা হতে পারে না, সবাই উদ্যোক্তা হওয়ার মতো অ্যাবিলিটি থাকে না, সবাই বিজনেসম্যান হতে পারে না, আবার সবাই দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারে না, সবার মধ্যে কিছু না কিছু ল্যাকিংস থাকে, কিছু গ্যাপ থাকে। তো এই যে লিমিটেশন থাকে, এই লিমিটেশনের কারণে একসময় তারা চিন্তা করে যে না, একটু পড়াশোনা করে হলেও একটা ছোটখাটো সরকারি চাকরিতে হলো আমাকে আই হ্যাভ টু জয়েন। সো তো বাধ্য হয়ে তখন দেখা গেছে যে এই পোস্ট গ্রাজুয়েট বা গ্রাজুয়েট গুলোই একসময় নবম গ্রেডের নিচে নামতে 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 একসময় তারা 20তম গ্রেড পর্যন্ত নজর দেয়। তো এটার জন্য আসলে অনেকেই দায়ী, অনেক কিছু দেয়। যেমন আমাদের দেশ ছোট দেশ, আমাদের দেশে আসলে অনেক পপুলেশন, ওভার পপুলেশন বা আমরা যেটাকে বলি ওভার পপুলার। তো এই অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের গভর্নমেন্ট প্রতি বছর যে পোস্ট গুলা খালি হয়, সে খালি সাপেক্ষে আসলে নিয়োগ দেয়। তো গভর্নমেন্ট চাইলেও এখানে লাখ লাখ নিয়োগ দিতে পারবে না, কারণ ওই পরিমাণ পোস্ট থাকে না, ওই পরিমাণ অফিস আদালত থাকবে না, বা ওই পরিমাণ টাকা পয়সা ইত্যাদি অনেক বিষয় জড়িত। সো গভর্নমেন্টেরও কিছু লিমিটেশন থাকে, সো চাইলেও পারে না। তো এটার জন্য আমি বলবো হচ্ছে বেসিক্যালি আমাদের যে পপুলেশনটা অনেকটা দায়ী, কারণ আমরা ছোট দেশে অনেক পপুলেশন। তো আমি গভর্নমেন্ট চাইলেও যদি 1 লাখ নিয়োগ দেয়, তারপরে কয়েক লাখ কিন্তু বেকার থাকবে। সো তো এইগুলো হচ্ছে প্রধান কারণ কেন আমরা হচ্ছে গিয়ে 20তম গ্রেডে জয়েন করছি, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে, বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে, বা বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ব্রাঞ্চ থেকে পড়াশোনা করে আমরা কেন এই অফিস সহায়তা জয়েন করছি। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। তো
মূলত যে জন্য বিষয়টা বলো যে পাবনা জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ে যে রাজস্বভুক্ত 18 জন অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে, এর মধ্যে 17 জন হচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো যে ব্রাঞ্চ গুলো থেকে তারা কি করেছে, গ্রাজুয়েশন করেছে বা পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেছে। অনেকে বা এমবিএ করেছে, কেউ বিএসসি করেছে, ইঞ্জিনিয়ারও আছে বেশ কয়েকজন দেখলাম। মূলত 18 জনের মধ্যে 17 জনে কোনো না কোনো মধ্যে গ্রাজুয়েট এবং হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। শুধুমাত্র একজন হচ্ছে এইচএসসি পাস, অর্থাৎ এসএসসি পাস একটা চাকরি পরীক্ষায় একজনও কিন্তু নেই যে এসএসসি পাস করে এখানে জয়েন করেছে। তো জেলা প্রশাসক মহোদয়ের বক্তব্যে যেটা আমরা বুঝতে পারলাম, উনি বলেছে স্বচ্ছ নিয়োগ হয়েছে, ট্রান্সপারেন্টলি, কেউ কোনো তদবির সুপারিশ বা স্বজনপ্রীতির বাইরে উনি একদম মেধার ভিত্তিতেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তার জন্য আমি খুশি। বাট ডেফিনেটলি খুশি যারা এখানে পরীক্ষা দিয়েছে, তারা চেষ্টা করেছিল এই পদটাকে জয়েন করার জন্য, তারা সাকসেসফুল হয়েছে। সো এই 18টা অফিস সহায়ক পদের জন্য 8,000 শিক্ষার্থী আবেদন করেছিল, তার মধ্যে 4,000-এর মতো শিক্ষার্থী এক্সামে পার্টিসিপেট করেছে। সেখান থেকে 40 জন উপরে মানে রিটার্ন দিয়েছে বা একটু কাছাকাছি, বাকি সেখান থেকে মূলত 18 জন রিক্রুট হয়েছে। সো এই যে বিষয়গুলো আমাদের চিন্তায় অবশ্যই আসতে হবে, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা পড়াশোনা করছে তাদের ভিতরে যদি এই বিষয়টা প্রবেশ করে যে না, বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় বড় বড় জায়গা থেকে পড়াশোনা করে যদি অফিস সহায়ক জয়েন করতে হয়, তখন তো আমার ফ্যামিলি, আমার ফিউচার লাইফে অনেক ইম্প্যাক্ট পড়বে ফাইন্যান্সিয়ালি। কারণ আমরা জানি যে 20তম গ্রেডের একজন অফিস সহায়ক পদের মূল বেতনটা বেসিক বর্তমান পে স্কেল অনুযায়ী 2015 সালের 8,250 টাকা। তো 8,250 টাকা মূল বেসিকের উপর তার বাড়ি ভাড়া, তার চিকিৎসা ভাতা ইত্যাদি বিভিন্ন সব মিলে খুব একটা বেশি টাকা পয়সা আসার কথা না বা আসে না। তো তারপরে যেহেতু তারা এখানে জয়েন করছে, তখন তারা পড়াশোনা নিয়ে খুব একটা চিন্তার মধ্যে পড়ে যাবে যে পড়াশোনা করে কি হবে। আমাদের যারা নীতি নির্ধারক আছেন শিক্ষা বিষয়ক বা এই রিলেটেড বিষয়গুলো নিয়ে, তারা অবশ্যই সুন্দর সুন্দর প্ল্যানিং করবেন যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা পড়াশোনার প্রতি আগ্রহ হয়, বাংলাদেশ চাকরি বাজারের প্রতি আগ্রহ হয়, বিদেশে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আগ্রহ হয়। মূলত তারা যদি বিষয়টাকে নেগেটিভলি না নিতে পারে, আমাদেরকে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা শোনার জন্য। আর আমি চাই হচ্ছে যে বাংলাদেশে যারা শিক্ষা গ্রহণ করে বা বিভিন্ন কষ্ট করে পড়াশোনা করে, অবশ্যই অবশ্যই ভালো কিছু করুক এবং ভালো পজিশনে যায় ফাইন্যান্সিয়ালি, সব দিক থেকে তার সোশ্যালি স্ট্যাবলিশড হোক। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই দিস ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।